বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি আলোর প্রতিফলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ আলোর প্রতিফলন এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি। তো আলোর প্রতিফলন সম্পর্কে তোমার নবম, দশম কিংবা একাদশ, দ্বাদশ শ্রেণী সবার জন্যই প্রয়োজন। এই জন্য আমি নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ টপিক, সব মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার, কমেন্টস এবং আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, দেখতে পাচ্ছ আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। আলো, আসলে আলোটা কী জিনিস? আমরা জানি আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। অথবা এভাবে বলতে পারি যে আলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুর দেখো উপরে প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মি আমাদের চোখে আসলেই সেটা আমরা দেখতে পাই। তো আমরা যেহেতু আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব, সেহেতু দেখো আমরা লিখেছি আলোর প্রতিফলন। আসলে প্রতিফলন মানেই বাধা পেয়ে ফিরে আসা। যে কোনো বস্তুর প্রতিফলন মানে কি? যে কোনো জায়গায় বাধা পেয়ে সে ফিরে আসবে। যেমন দেখো, যে কোনো উৎস থেকে আলো সৃষ্টি হয়ে দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার পুরের মাধ্যমে ফিরে আসাকে আলোর প্রতিফলন বলে। তো আলোর প্রতিফলনে সাধারণত আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, অর্থাৎ যেগুলো লাগবে আমাদের। দেখো, আলোর প্রতিফলনের একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে আমাদের এ বি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। ধরলাম এ ড্যাশ, এবং এ ড্যাশ থেকে একটা আলো এসে আমাদের প্রতিফলক পৃষ্ঠ এন এর উপরে আপতিত হয়ে আবার রিফ্লেক্ট হয়ে এন বি ড্যাশ পথে আবার প্রতিফলিত হয়ে গেছে। এর উপরে যদি আমি এম এন লম্ব টানি, তাহলে এই এ এন এম এটা যে কোণটা, এটা আপাতন কোণ, আবার কোণ এম এন বি এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এর গুরুত্বপূর্ণ টপিকস এই চিত্রে জানতে হবে। আমরা দিয়েছি এ বি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এম এন অবিলম্ব এ এন ড্যাশ বা এ ড্যাশ এন হচ্ছে আপাতত রশ্মি, এন বি ড্যাশ হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং কোণ এ ড্যাশ এন এম হচ্ছে আই আপতন কোণ, আর হচ্ছে প্রতিফলন কোণ। তো প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা জানি যে প্রতিফলনের নিয়ম অনুসারে এই আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, ইকুয়াল হয়। এটা একটা সূত্রের মাধ্যমে আমরা জানি, অর্থাৎ আলোর প্রতিফলনের যে সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমরা বলতে পারবো। দেখো, আমরা পৃষ্ঠা লিখেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে আলোর প্রতিফলন আসলে দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। হ্যাঁ, নিয়মিত মানে কি? নিয়মিত মানেই যে আলো একটা মসৃণ তল বরাবর, দেখতে পাচ্ছ যে কোনো সমতল পৃষ্ঠে একগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো একটা মসৃণ তলে আপতিত হয়ে, দেখো, আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলা কি অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে। অর্থাৎ যেই কোণে তারা আপতিত হবে তার একই কোণে আবার কি হবে, ওই পথেই রিফ্লেক্ট হবে। যদি আমি এখানে লম্ব টানি, দেখতে পাচ্ছ প্রতিটা কোণের মধ্যে, তাহলে এই কোণ আর এই কোণ সমান। দেখো, আই আর আর সমান, এখানে আই এবং আর সমান, অর্থাৎ এটা আই, এটা আর, এটা আই, এটা আর, এটা আই, এটা আর, অর্থাৎ প্রত্যেকটা কোণ দেখতে পারবা যে প্রত্যেকটা আপাত রশ্মির জন্য আমাদের আপাতন যে যে কোণে আপাতত হয়েছে সেই একই কোণে আবার রিফ্লেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে কিন্তু আই সমান আর হবে। অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন কী জিনিস? যে যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোনো অমসৃণ তলে, সেটা মসৃণ কিন্তু না, দেখতে পাচ্ছ আঁকা বাঁকা, এই তলে যে আপাতিত হয়ে প্রতিফলনের পরে দেখবা তারা এলোমেলো হবে। অর্থাৎ যেই কোণে আসতেছে সেই কোণে তারা নাও হতে পারে, যদি প্রতিফলিত না হতে পারে। দেখো, তারা সমান্তলে কিন্তু প্রতিফলিত হবে না। অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলা যদি অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তাহলে সেই প্রতিফলনকে আমরা বলবো ব্যাপ্ত প্রতিফলন। মানে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ, এটা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ কি আমরা ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তীতে। তো অভিসারী, এখন দেখতে পাচ্ছ পরের টপিকস আমাদের এখান থেকে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলনের সূত্র দুটো। তো এই চিত্র থেকে আমরা বলতে পারি, আমরা এই চিত্রটা আগে পেয়েছিলাম। দেখো, প্রথম সূত্র হচ্ছে যে, দেখো, আপতিত রশ্মি, এটা সি কিউ যদি আপতিত রশ্মি হয়, কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই কিউটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব তারা একই সমতলে অবস্থান করে, দেখতে পাচ্ছ। তার মানে একই সমতলের উপর এই সবগুলা বিন্দুর একটা পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে এটা আমরা ফার্স্ট ল। আমি আবার বলতেছি যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করে। দিস ইজ ফার্স্ট ল। সেকেন্ড ল হবে এটা এরকম যে কোণ আই সমান কোণ আর, অর্থাৎ এখানে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়।
এটা হচ্ছে আলোর প্রতিফলনের সেকেন্ড ল, একটু মনে রাখবা, মোটামুটিভাবে ইম্পর্টেন্ট রয়েছে এবং জানার বিষয়গুলো, এগুলো আগের পড়া। তো এখন একটা নিউ পড়া যেটা আমার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দর্পণ নিয়ে আলোচনা, অর্থাৎ আলোর প্রতিফলনে আমাদের দর্পণ সংক্রান্ত আলো আলোচনা রয়েছে। তো আমি লিখেছি এখানে দর্পণ। দর্পণ জেনারেলি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গলীয় দর্পণ। তো গলীয় দর্পণকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা রয়েছে আমাদের অবতল দর্পণ। আমরা সবগুলো বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, পার্ট টু পার্ট। তো দর্পণ কি জিনিস? যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। নিয়মিত আমি তো জানি অবশ্যই হতে হবে সেটা মসৃণ এবং সেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে, সেটা হচ্ছে দর্পণ, আমরা বলি মিরর। তো এখানে প্রথমত আমাদের সমতল দর্পণ কি? তো সমতল মানে সমান, যে মসৃণ, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি সমতল ও মসৃণ তাকেই সমতল দর্পণ বলা হয়। যেমন এটাও হতে পারে একটা সমতল দর্পণ, মানে এই প্রতিফলক পৃষ্ঠটা হতে হবে আমাদের মসৃণ, আঁকাবাঁকা না, এটা সমতল দর্পণ। যে আমরা যেভাবে আমরা অনেক আয়নায় আমরা চেহারা বা মুখ দেখি, ডেসিন আমরা মনে করি, সেই ডেসিনে যে আয়না থাকে বা দর্পণ থাকে সেটা হচ্ছে সমতল দর্পণ। অর্থাৎ আমাদের চেহারা দেখার জন্য যে দর্পণ ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। তো সমতল দর্পণের চিত্র দিয়েছি আমরা, দেখো দেখতে পাচ্ছ। এই পৃষ্ঠটা হচ্ছে তোমাদের মসৃণ, দেখো মসৃণ। আলো এসে যখন পড়বে, ধরলাম এখান থেকে একটা বস্তু, আলো আসলো এখান থেকে, এটা লক্ষ্য বস্তু, যখন এখানে আলো পড়বে, আলোটা পড়ার সঙ্গে সঙ্গে আবার দেখবা ওই একই পথে ফিরে যাবে। আবার যেই অ্যাঙ্গেল, অর্থাৎ এটা অবিলম্ব, অবিলম্ব বরাবর যে অ্যাঙ্গেলে আসবে আবার একই অ্যাঙ্গেলে সে বের হয়ে যাবে। এটা সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য। তো আমি পরের পেজে লিখেছি, দেখো দেখতে পারবা। দেখতে পাচ্ছ যে সমতল দর্পণে আসলে আলোর কিভাবে বিম্ব গ্রহণ করে। এখন দেখো, তো সমতল দর্পণ, আমরা জানি সমতল দর্পণে কিছু বৈশিষ্ট্য আছে, আমরা দিয়েছি নিচে বৈশিষ্ট্যগুলো দেখো। আগে দেখি যে সমতল দর্পণে সবসময় বস্তুর অবাস্তব ও সোজা বিম্ব করতে হয়। অবাস্তব মানে কি? যে আলোটা কোনো একটা যেই উৎস থেকে, কোনো বস্তু থেকে যে আলো আসবে, আবার ওই বস্তুর প্রতিবিম্ব ওই মাধ্যমে না হয়ে তার পরের মাধ্যমে বা অন্য জায়গায় সৃষ্টি হবে, মানে ঘটিত হয়েছে বলে মনে হয় বা ওটা আমি বলে মনে হয়, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অবাস্তব। আর যেই মাধ্যম থেকে আলো যাবে যদি ওই মাধ্যমে মিলিত হয় তাহলে সেটা হবে বাস্তব বিম্ব। যেমন দেখাচ্ছি, লক্ষ্যবস্তুর সমান দূরত্ব প্রতিবিম্ব করতে হবে। দেখো এখানে আমাদের লক্ষ্যবস্তু ছিল এম ও, যে দূরত্ব, তার প্রতিবিম্ব এক, মানে পরে হলেও একই দূরত্ব হবে। দেন লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব করতে হবে, মানে এইটু লক্ষ্যবস্তু মিররের সামনে যে যতটুকুন হবে তার পেছনে বিম্বটাও অতটুকুনি হবে। তোমরা দেখতে পাচ্ছ সমতল দর্পণের বস্তুর বিম্ব গঠন কী হবে। এখানে ওই একটা লক্ষ্যবস্তু, দেখো লক্ষ্যবস্তু মানে কি? যেখানে আমরা একটা বস্তু রেখেছি আয়নার সামনে, লক্ষ্যবস্তু। তো এই লক্ষ্যবস্তু থেকে, লক্ষ্যবস্তুর ও থেকে একটা আলো আসছে, অর্থাৎ ও এম বরাবর আবাহিত হয়ে, দেখো লম্ব বরাবর আবাহিত হয়ে আবার ওদিকেই ফিরে যাবে। কিন্তু কেন ফিরে যাবে এটার কোয়েশ্চেন আছে, অ্যান্সার আছে, আমি দিব। তো আরেকটা রশ্মি ও থেকে এই ও কী বরাবর আবাহিত হয়ে, দেখো আই বরাবর, আই কোণে আবাহিত হয়ে আবার এই একই কোণ, অর্থাৎ কোণে কী হয়? প্রতিফলিত হয়, কিউআর পথে প্রতিফলিত হয়েছে। এখানে আপাহিত রশ্মিটা হচ্ছে যে রশ্মির অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মিটা ওই অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এখানে আই এবং আর সমান হবে। তো দেখতে পাচ্ছ এখানে ও এম, এই এম ও এই প্রতিফলিত রশ্মিটা এবং কিউ আর এই প্রতিফলিত রশ্মিটা যদি আমি পেছন দিকে বাড়াই, বইতে করি, তাহলে মনে হয় তারা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে মনে হবে। আর যেখানে দুইটা রশ্মি মিলিত হবে, সে মিলিত রূপের উপর, মিলিত অবস্থান থেকে যদি আমি অবিলম্বর দিকে লম্বটা নিই তাহলে সেটা হবে বস্তুর বিম্ব। তাহলে দুইটা রশ্মি মিলিত হওয়ার পরে এই মিলিত স্থান থেকে যদি আমি এই দেখো অবিলম্বর উপরে যদি কোনো একটা কী বলি আমরা রশ্মি অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, তাহলে যেহেতু একই পাশে আছে, দেখতে পারছো যে ও এর উপরে ছিল বস্তু, এই উপরে মিলিত হয়েছে, এই জন্য বস্তুটা হবে সোজা এবং এইটুক যা দৈর্ঘ্য এইটুক একই দৈর্ঘ্য। তো যেহেতু ওই আয়নার সামনে ছিল বস্তুটা, কিন্তু তার বিম্ব গঠিত হয়েছে পেছনে, মনে হয় তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা তোমার পেছনে একটা তোমার ছবি দেখা যাবে, যে মনে হবে তুমি আয়নার ভেতরে রয়েছো, কিন্তু আসলে কি ভেতরে রয়েছো না, তুমি সামনে রয়েছো, তোমার একটা ছবি তার পেছনে গঠিত হবে। এখন তুমি আয়নার যত সামনে থাকবা তার বিম্বটাও, তোমার ছবিটাও তত পেছনে হবে, তুমি যতটুকুন ঠিক ততটুকুন দৈর্ঘ্য তার বিম্ব গঠিত হবে। অর্থাৎ এটা হচ্ছে সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য। তো এগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট। সমতল দর্পণের বৈশিষ্ট্য কিন্তু তিনটা, খুব ইম্পর্টেন্ট জিনিস এবং লাগবে যদি আসে। সমতল দর্পণের বস্তুর কীভাবে বিম্ব গঠিত হয় এই চিত্র দিয়েই করতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখো সৃজনশীল আকারে একটা আমরা যেটুকু শিখলাম তার উপরে একটা টপিক্স দিয়েছি,
তো দেখতে পাচ্ছ যে প্রদত্ত চিত্রে লক্ষ্য করো, এম কিউ এম ড্যাশ একটি সমতল দর্পণ, এর সামনে ও একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর ও থেকে একটা আলো আসছে, দেখো ও কিউ বরাবর আবদ্ধ হয়েছে কিন্তু এখানে এম কিউ ওটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো এখানে আমরা লিখেছি যে সমতল দর্পণে লম্বভাবে আবদ্ধ আলোক রশ্মি আবার একই পথে ফিরে যায় কেন। মনে করো যদি এই দর্পণে যদি এ কিউ বরাবর আলো আবদ্ধ হইতো, তাহলে ওই রশ্মিটা আবার একই পথে ফিরে যাইতো কেন আমরা জানি। দেখো 1 নম্বরে যখন সলভ উত্তর দেবো আমি, তখন কী হবে আমরা কিন্তু জানি, কি জানি, আমি কিন্তু লিখতেছি আমরা জানি যে দর্পণের ক্ষেত্রে আই সমান কোণ আর, এটাই মেন সূত্র। অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। যে আপতিত রশ্মি যেই কোণে কোনো সমতল দর্পণে আপতিত হবে সেই একই কোণে আবার সে প্রতিফলিত হবে। যদি লম্বভাবে আপতিত আলোক রশ্মির জন্য যেহেতু আপতন কোণের মান 0, এখানে কিন্তু আপতন কোণের মান 0 হবে। অর্থাৎ যেহেতু আপতন কোণটা সৃষ্টি হয় বিলম্বের সাথেই, যদি আলোক রশ্মি বিলম্বের সাথেই যদি কী হয় যে আপতিত হয়, তাহলে মধ্যবর্তী কোণটা আপতন কোণটা আই, যেহেতু আপতন কোণটা আই, তাহলে তাকে ব্যাক হতে হবে ওই 0 কোণে, অর্থাৎ আরটা হতে হবে 0। এই জন্যই মেনলি যে সমতল দর্পণে আপতিত আলোক রশ্মি যে পথে আসে যদি লম্বভাবে যায় তাহলে ওই একই পথে ফিরে আসবে, কারণ আমরা সূত্র থেকে জানি সেকেন্ড ল যাই সমান আর, এই সূত্র ফলো করে এই নিয়মটা হবে। ওকে, বুঝতে পারছো। দেন 2 নম্বর হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান কত হবে। এখানে দেখো তো 60 ডিগ্রি কোণটা আসলে কি প্রতিফলন কোণ না, আমাকে কিন্তু প্রতিফলন কোণ বের করতে হবে। কিভাবে? আমাদের কিন্তু আপাতন কোণ কিন্তু এটা না। কেন? কারণ আপাতন কোণ বা প্রতিফলন কোণ সবসময় সৃষ্টি হয় এই অবিলম্বের সাথে। এখানে কিন্তু এই কোণটা হবে আপাতন কোণ, আর আপাতন কোণ যত হবে এই সেম একই কোণে কিন্তু আই তোমাদের আর হবে। তো আমরা এখানে ফিগারটা অঙ্কন করি এভাবে, দেখো তাহলে আমরা যেহেতু এখানে আমার চিত্র দেওয়া আছে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা আছে ধরলাম আই কোণ। তো যেহেতু আই আর সমান হবে, তাহলে আমরা যদি নামকরণ করি এ ও এম কিউ এম ড্যাশ, দেখতে পাচ্ছ এখানে যে এম ও এম কিউ, দেখো এখানে কোণটা হচ্ছে এম কিউ ও, এখানে 60 ডিগ্রি, আর টোটাল কোণ এম কিউ এ, এই কোণের কোণ 90 ডিগ্রি। আবার দেওয়া হচ্ছে কোণ এম কিউ এ সমান 90 ডিগ্রি। তো এই টোটাল কোণ যদি 90 ডিগ্রি হয়, তো 90 থেকে যদি আমি 60 বাদ দিই তাহলে এইটুকু পেয়ে যাবো। তাহলে অতএব আপাতন কোণ ও কিউ, দেখো ও কিউ এ, এটা হচ্ছে তোমার আপাতন কোণ সমান আই, কত হবে? এটা হবে টোটাল কোণ যে এম কিউ এ মাইনাস কোণ এম কিউ ও। তো এই 90 থেকে আমরা 60 বাদ দেব, তাহলে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে অতএব আপাতন কোণ 30 ডিগ্রি। আমরা এই কোণটা তাহলে হলো 30 ডিগ্রি। তাহলে আপাতন কোণ 30 ডিগ্রি হলে আমরা জানি, যেহেতু আমরা জানি, আমরা লিখতে পারো যে আমরা জানি যে কোণ আই সমান কোণ আর, তাহলে অতএব প্রতিফলন কোণটাও কী হবে আমাদের 30 ডিগ্রি হবে। তাহলে এই চিত্রের আলোকে আমাদের এই কোণটাও 30 ডিগ্রি হবে, কারণ আমাদের প্রতিফলনের সেকেন্ড ল অনুসারে আমরা জানি আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। এই জন্য আপাতন কোণটা যত হবে আমাদের প্রতিফলন কোণের মানটাও ঠিক ততটাই হবে। এই জন্যে আমাদের আপাতন কোণ আই 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মানটাও ওখানে 30 ডিগ্রি হবে। গুড, বুঝতে পারছো আশা করি। দেন 3 নম্বরটা এ ও লক্ষ্যবস্তুর জন্য তার প্রতিবিম্বের অবস্থান ও আকৃতি চিত্র ব্যাখ্যা করো। তাহলে এ ও, অর্থাৎ এ ও লক্ষ্যবস্তুর জন্য তার প্রতিবিম্বের অবস্থান আমি একটু আগে দেখিয়েছি। যদি এ ও লক্ষ্যবস্তু হয় তার প্রতিবিম্ব কেমন হবে আমরা জানি, দেখতে পাচ্ছি, আমি দেখাই একটু এখানে, দেখো ধরলাম এটা একটা আমাদের দর্পণ, এখানে এ ও লক্ষ্যবস্তু, তো তার প্রতিবিম্ব কেমন হবে যে এ ও থেকে একটা আলো ধরলাম ওটি বরাবর আপাতিত হলো, এখানে আপাতিত হয়ে ওই একই পথে ব্যাগ হয়ে ফিরে যাবে আমরা পেয়েছিলাম। তো আরেকটা রশ্মি যদি আমাদের ও কিউ বরাবর আপাতিত হয়, দেখো তাহলে যেই কোণ আপাতিত হয়েছে আমাদের আইকনটা, এটা আইকন, সেই একই কোণে আমাদের বের হয়ে যাবে, এটা আর কোণ। যেমন এই কোণটা অর্থাৎ এই রশ্মিটা কিউ আর, এই রশ্মিটা আর এই রশ্মিটা যদি আমি পেছনে বাড়াই, তোমরা দেখতে পাচ্ছ আমরা নিয়েছিলাম তখন, দেখো একই দূরত্ব হবে। তো আমাদের জাস্ট চিত্রটা কিন্তু এরকম হবে, তখন সুন্দর করে স্কেল দিয়ে নিবা তোমরা, আমরা দেখাচ্ছি, দেখো এইরকম হবে। দেখো এখানে আইতে মিলতে হয়েছে বিআই, তার মানে কি যে ও এ থেকে, ও এ লক্ষ্যবস্তুর ও থেকে একটা রশ্মি অবিলম্ব বরাবর আপাতিত হয়ে ওটি বরাবর আপাতিত হয়ে আবার টিও পথে প্রতিফলিত হবে,
আমরা এটাকে পেয়েছি। আবার ও থেকে আরেকটা রশ্মি দেখো দর্পণের ও কিউ বরাবর আপাতিত হয়ে যে কোণে আপাতিত হবে সেই একই কোণে আবার প্রতিফলিত হবে। এখন কিউ আর এবং টিইউ এই প্রতিফলিত রশ্মি দুইটা যদি আমি পেছন থেকে বাড়াই বৈধ করি তাহলে তারা পরস্পর মনে হয় আই বিন্দুতে মিলিত হয়েছে। এখন দেখো এটা এই অবিলম্ব থেকে আমরা জানি এই প্রধান অক্ষ বা অবিলম্ব থেকে আমরা এই যেখানে মিলিত হইলো তার উপর লম্ব অঙ্কন করলে আমাদের যেটা হবে সেই লম্ব দূরত্বটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। যেহেতু আমাদের উপরে মিলিত হয়েছে, দেখো লক্ষ্যবস্তুর কী বলবো অবিলম্বের উপরে কিন্তু মিলিত হয়েছে, এই জন্যে যদি এটা থাকে সোজা এটাও থাকবে সোজা। যদি এটা মিলিত হয়তো পেছনে তাহলে এটা হয়তো উল্টো। আমরা দেখাবো এর পরবর্তী লেকচারে যে উত্তল এবং অবতল দর্পণে কীভাবে বস্তুর বিম্ব করতে হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা ইনশাল্লাহ আগামী লেকচারে এটা দেখাবো। তো আজকে যতটুকু আলোচনা হলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এটা হচ্ছে মেইন টপিক্স আলোর প্রতিফলনের জন্য বেসিক ধারণা। এর পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ উত্তল এবং অবতল দর্পণে কীভাবে বিম্ব করতে হয়, তার বিবর্ধন কত হবে, বিভিন্ন ম্যাথমেটিক্স প্রবলেম নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তোমরা ভালো থাকবা এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবা। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।